এই পেশাটা নারীদের জন্য আসলে কতটা নিরাপদ এবং সম্ভাবনাময়? আমি বলবো যে শতভাগ নিরাপদ এবং সম্ভাবনাময়ী একটি প্রফেশন। আমি উৎসাহিত করি মেয়েদেরকে এই প্রফেশনে আসার জন্য। একজন নারী হিসেবে কেবিন ক্রু পেশায় কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়? আমার পরিবারকে আমি ঠিকমতো সময় দিতে পারি না, কোনো বিশেষ ফেস্টিভে আমি অংশ নিতে পারি না, হয়তো কোনো ঈদে আমি থাকতে পারি না, আমার 2 বাচ্চা ঈদের সেমাই খাচ্ছে, আমি নেই। দর্শক শুভেচ্ছা নেবেন, আশিক তমাল স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন যত কথা অনুষ্ঠানে। আজকের আয়োজনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খন্দকার মেহনাজ রাহা। আমরা তার আকাশে ওড়ার গল্প শুনবো আজ। খন্দকার মেহনাজ রাহা, চ্যানেল 24 এর স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ তমাল আশিক, ধন্যবাদ যত কথাকে এবং চ্যানেল 24-কে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আমরা এই আয়োজনে ঘরোয়া পরিবেশে গল্প করে থাকি। আপনার আকাশে ওড়ার গল্পের কথা বলছিলাম। আপনি এই পেশায় আসলেন ছোটবেলা থেকে কি আপনার এটা স্বপ্ন ছিল নাকি হঠাৎ করে আসা? ছোটবেলা থেকে কিছুটা স্বপ্ন ছিল, পরবর্তীতে অনেকটা বলতে গেলে হঠাৎ করেই আসা। সেটা কিভাবে? সেটা বিমানে সার্কুলার হলো, অ্যাপ্লাই করলাম। ভেরি লাকিলি আমার জীবনের প্রথম চাকরি, প্রথমবার অ্যাপ্লাই করলাম এবং হয়ে গেল। তখন কি আপনার পরিবারেতে সায় দিয়েছিল? পরিবার থেকে প্রথম দিকে কিছুটা চিন্তিত ছিল, এরকম একটি চ্যালেঞ্জিং প্রফেশনে আমি আসব, সেভাবে হয়তো তারা চাননি, কিন্তু এখন তারা যথেষ্ট সন্তুষ্ট এবং আমাকে যথেষ্ট সাহায্য করেন। কত বছর আগে সেটা? সেটি আজ থেকে 12 বছর আগে। আমরা শুরুতে একটু জানতে চাই যে যারা কেবিন ক্রু হতে চান, বয়স তখন মানে কত বছর বয়স পর্যন্ত আসলে কেবিন ক্রু নিয়োগটা হয়? আমাদের সময় সার্কুলারে নারীদের ক্ষেত্রে 23 বছর ছিল এবং পুরুষদের ক্ষেত্রে 25 বছর। এটি বিভিন্ন সময় বিভিন্ন সার্কুলারে বয়স হয়তো কিছুটা কম বেশি হতে পারে। এখন কেমন? এখন কিছুটা বাড়িয়েছে। সর্বশেষ যে সার্কুলারটা হয়েছে সেখানে আমি দেখতে পেয়েছি মেয়েদের ক্ষেত্রে 25 বছর এবং ছেলেদের 26 বছর করা হয়েছে। আমরা একটু আপনার প্রথম ফ্লাইটের গল্পটা শুনতে চাই। প্রথম ফ্লাইটের অভিজ্ঞতাটা কেমন ছিল এবং ইউনিফর্ম পরে যে আকাশে উড়লেন, আকাশে ওড়ার অনুভূতিটা কেমন ছিল? নিঃসন্দেহে প্রথম ফ্লাইটের অভিজ্ঞতা খুবই আবেগপ্রবণ এবং খুবই উচ্ছ্বসিত। জীবনে প্রথমবার ইউনিফর্ম পরে ফ্লাইটে উঠছি। সবচেয়ে বড় কথা হচ্ছে জাতীয় পতাকাবাহী একটি এয়ারলাইন্সে জাতীয় পতাকা নিয়ে প্রায় 41,000 ফুট উঁচুতে উড়ার এবং সেই পতাকা নিয়ে অন্য দেশে, ভিন্ন দেশের ভিন্ন মাটিতে অবতরণ করার যে অনুভূতি, সেটি সত্যি নিঃসন্দেহে অনেক আনন্দদায়ক এবং সম্মান এবং গৌরবের। অবশ্যই অনুভূতি খুবই আবেগঘন এবং আমার মনে আছে আমি যেদিন প্রথম যে ফ্লাইটটিতে আমি যখন উড়লাম, যখন টেক অফ হলো আমার চোখ দিয়ে পানি চলে আসলো। মনে হলো যে সত্যি এই চাকরিটি আমি পেলাম, আজকে থেকে ফাইনালি আমি আমার নতুন জীবন শুরু করতে যাচ্ছি। ভালো ছিল, সুন্দর। কোন দেশ ছিল প্রথম দিন? আমার প্রথম দেশ ছিল, প্রথম ফ্লাইটটি আমাদের শাটল ছিল। আমাদের প্রথমেই হচ্ছে ক্যাবিন ক্রুরা যখন ফ্লাইটে ওঠেন সেক্ষেত্রে আমাদের প্রথমে ছোট শাটল ফ্লাইট করানো হয়। আমি কলকাতা যাই, এর পরবর্তীতেই আমাকে কুয়েত প্রায় 3 দিনের একটি স্টে ফ্লাইটে পাঠানো হয়। ভালো ছিল, খুবই সুন্দর অভিজ্ঞতা ছিল। আচ্ছা, আপনাদের নিয়োগের পরে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়? হ্যাঁ, আমাদের নিয়োগের প্রসেসটাই যথেষ্ট দীর্ঘ। আমার সময় এটি প্রায় 11 মাসের দীর্ঘ জার্নি ছিল। আমাদের অ্যাপ্লাই প্রসেস থেকে শুরু করে সিভি যাচাই থেকে শুরু করে। এটার বিস্তারিতটা একটু আমাদের বলবেন, হয়তোবা দর্শকের অনেকের উপকারে আসবে। প্রথমে আমাদের, যেহেতু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এটি প্রথমে পেপারে সেটির বিজ্ঞপ্তি আসে। এখন তো ওয়েবসাইট আছে, ওয়েবসাইটেও সেই সার্কুলার হয়। সেই সার্কুলার অনুযায়ী আমরা অ্যাপ্লাই করি, তারপর আমাদের সিভি সিলেকশন হয়। সিভি সিলেকশনের পরে আমাদেরকে প্রথমেই প্রাইমারি একটি সিলেকশনের জন্য ডাকা হয়। সেক্ষেত্রে সেখানে আমাদের হাইট, ওয়েট এবং আপনার বাহ্যিক যে স্বাভাবিকতা
সেটি বিশ্লেষণ করা হয়। একটি ছোটোখাটো মেডিকেল টেস্টও হয়, কথা বলতে পারার সক্ষমতা যাচাই হয়। সেটির পরে আবার অপেক্ষা, তারপর রিটেনের জন্য কল আসে, তারপর আমরা রিটেন দিই। রিটেনে পাশ করার পরে আবার ফাইনাল আরেকটি ভাইভা হয়। সেই ভাইভাটি বেশ ভয়ের এবং কঠিন। সেই ভাইবার পরে আমাদের আবার ফাইনাল ওই মেডিকেল হয়। ভাইভাতে কি জিজ্ঞেস করে? অনেক কিছু জিজ্ঞেস করে আমাদের। সেই ভাইবা এক একজন ক্রুয়ের প্রায় 1 ঘন্টা, তারা যাদেরকে ধারণা করে যে মোটামুটিভাবে তারা ধারণা করেই নেয় যে এই ক্রুদেরকে আমরা সিলেক্ট করব, তাদের ভাইবা অনেকক্ষণ হয়। যেমন আমার ভাইবার ক্ষেত্রে আমাকে একবার ডাকলেন রুমে, তারা ডাকার পরে আমাকে কিছুক্ষণ বসে আবার ফেরত পাঠিয়ে দিলেন। পরে আমি ভাবলাম যে এটা হয়তো তাদেরই প্রসেস, আমার ধৈর্যের পরীক্ষা বা তাদের অন্যান্য কী কী ক্রাইটেরিয়ায় আমাকে নিতে চেয়েছে সেগুলো ফুলফিলের জন্য। ভাইভাতে প্রথমে একটি আমার গ্রুপ কনভারসেশন হলো, একটি বিতর্কের আয়োজন করলো, ভালো লাগলো। তারপরে সেটির পরে আমার একক কিছু কথাবার্তা, আমার ব্যক্তিগত ইনফরমেশন, সেই সাথে বিমানে কেন কাজ করতে চাই সেই প্রশ্ন, তারপরে আরও সাইকোলজিক্যালও কিছু টেস্ট হয় আমাদের। এই তো। কেবিন ক্রুদের মূল কাজ কি? আমাদের মূল কাজ হচ্ছে যাত্রীদের সেফটি এবং কমফোর্ট নিশ্চিত করা। এটি হচ্ছে আমাদের মূল কাজ। আমাদের অনেকেই ভেবে থাকেন যে, কথা বলার যেহেতু সুযোগ পেয়েই গেছি কথাটি বলি, অনেকেই ভেবে থাকেন যে ক্যাবিন ক্রু মানেই আকাশে আমরা খাবার পরিবেশন করব। খাবার অবশ্যই আমরা পরিবেশন করি, কিন্তু আমাদের আসলে মূল কাজটি হচ্ছে সেফটি এনশিওর করা, এবং এই সেফটি এনশিওরের জন্য আমাদের অনেক রকম ট্রেনিং এবং পড়াশোনা। আমরা বলতে গেলে প্রতি ফ্লাইটের আগেই আমাদের পড়াশোনা করতে হয়। আমরা এক এক সময় এক এক ধরনের এয়ারক্রাফটে ফ্লাই করি, প্রত্যেকটি এয়ারক্রাফটের সেফটি সম্পর্কে আমাদের আবার নতুন করে রিফ্রেশ হতে হয় ফ্লাইটের আগে। শুধু তাই নয়, প্রতি 8 থেকে 10 মাসের মধ্যে আমাদের আবার রিফ্রেশার ট্রেনিং হয়। কোনো ক্রু যদি 3 মাসের বেশি কোনো কারণে অসুস্থতা বা অন্য কোনো ব্যক্তিগত কারণে ফ্লাইট থেকে বিরত থাকেন, সেই ক্ষেত্রে তাকে আবার 15 থেকে 20 দিনের একটা লং রিফ্রেশার কোর্স করানো হয়। সো আমাদের আসলে মেইন কাজটি হচ্ছে যাত্রীদের সেবা, সেই সাথে প্রথম কাজটি হচ্ছে নিরাপত্তা এবং কমফোর্ট নিশ্চিত করা। কোনো একটি দেশ থেকে ফেরার পর পরবর্তী ফ্লাইট কতদিন পর থাকে? ফ্লাইট এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের স্কেজুয়ালের উপরে। এটা আসলে আমাদের আওয়ার্সের একটি হিসাব আছে। যদি কোনো শাটল ফ্লাইট হয়, শর্ট ফ্লাইট, সেক্ষেত্রে আমাকে পরের দিনই ফ্লাইটে চলে যেতে হয়। কিন্তু যদি লং স্টে কোনো ফ্লাইট হয় অথবা শর্ট স্টে, সেই ক্ষেত্রে ওই হিসাব অনুযায়ী আমাদের ছুটির ব্যবস্থা আছে। এটি ছাড়াও বছরে কিছু ছুটি আছে আমাদের লিভ উইথ প্রিভিলেজ অর ক্যাজুয়াল লিভ, নানান ধরনের সিকনেস লিভ, সব ধরনের ছুটি আছে। যদিও এখন আমাদের ক্রু সংকটের কারণে ছুটির একটু আমরা কমই পেয়ে থাকি। বেশিরভাগ মানুষেরই ধারণা যে কেবিন ক্রুদের জীবনযাত্রা অনেক গ্ল্যামারাস, বাস্তবে কতটা সত্য? গ্ল্যামারাস আর বাস্তবতা আসলে আমার কাছে মনে হয় খুবই ভিন্ন। বাস্তবতা হলো আমাদের প্রফেশনটা খুবই চ্যালেঞ্জিং। গ্ল্যামারাসের পেছনে আমাদের যেই চ্যালেঞ্জগুলো থাকে সেগুলো আসলে আমরা ওভাবে কেউ হয়তো দেখি না। নিঃসন্দেহে আমি একটি ন্যাশনাল ক্যারিয়ারে চাকরি করি এবং সেই সুবাদে আমাকে দেশ বিদেশের মাটিতে ঘুরতে হচ্ছে, থাকতে হচ্ছে। আমাকে 5 স্টার হোটেলের কারিকুলাম ডেকোরাম মেনটেন করতে হচ্ছে। সে কারণে আমার জীবনযাত্রার মান এবং আমার চলাফেরা অথবা আমার বিভিন্ন পারিপার্শ্বিকতা সমস্ত কিছু মিলিয়েই আমাকে একটি গ্ল্যামারাস লাইফ আমাকে লিড করতে হয় এবং এটার সাথে আমরা অভ্যস্ত হয়ে যাই। তারপরেও আমাদের এটির পিছনে আসলে যে চ্যালেঞ্জটা আছে, সেই চ্যালেঞ্জটা আরও বেশি কষ্টের এবং দুঃখের। সেগুলো ছাপিয়েই আমরা আসলে এই গ্ল্যামারটাকে ধরে রাখি এবং এটার জন্য আসলে এটা মেনটেন করার জন্য আমরা ক্রুরা ট্রেন্ড আপ এবং সক্ষম। আরেকটি কথা, কেবিন ক্রুরা অনেক টাকা বেতন পায়। ক্যাবিন ক্রুরা অনেক টাকা বেতন পায়
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আসলে একটি ইন্টারন্যাশনাল ক্রুদের যেভাবে পেমেন্টের ব্যবস্থা করা, সিভিল এভিয়েশনের কিছু নিয়ম নীতি আছে, সেই অনুযায়ী আমাদেরকেও পেমেন্ট করা হয়। আমি অন্যান্য বাংলাদেশের অন্য কোনো প্রাইভেট এয়ারলাইন্সের বেতন অথবা তাদের কাঠামো সম্পর্কে আমি জানি না। তবে আমাদের এয়ারলাইন্স অন্যান্য ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের যে সকল নিয়মাবলী সেভাবেই আমাদেরকে ট্রিট করেন। আপনাদের যখন দেশের বাইরে যান, একটি আন্তর্জাতিক ফ্লাইটের আগে আপনাদের কি ধরনের প্রস্তুতি নিতে হয়? অনেক ধরনের প্রস্তুতি থাকে। একটি আন্তর্জাতিক ফ্লাইটের আগে আমাদের প্রস্তুতিটা শুরুই হয় আগের রাত থেকে। আমি তার একটি ফ্লাইটের একদিন আগে আমি আমার ফ্লাইট স্কেডিউলটা পাই, আমি জানতে পারি আমার কি ফ্লাইট। তারপরে আমি যদি সেই ফ্লাইটে যেতে সক্ষম হই, সেক্ষেত্রে আমাকে মনস্থির করতে হয় প্রথমে। তারপরে আমার সেই ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমার ব্যক্তিগত কিছু প্রিপারেশন থাকে। আমার ব্যাগ গুছানো থেকে শুরু করে আমি সেখানে কয়দিন স্টে করব, আমি কি গরমের দেশে যাব নাকি শীতের দেশে যাব, আমি কি মাইনাস টেম্পারেচারে যাব নাকি আমি এখন মদিনা ফ্লাইটে যাব, সেই অনুযায়ী আমাকে আমার কাপড় চোপড় এবং ব্যক্তিগত জিনিসপত্র নিতে হয়। তারপরে আমার কিছু কারেন্সি এক্সচেঞ্জের ব্যাপার থাকে। আজকাল আমরা কার্ড ইউজ করি যদিও। তারপরে ফ্লাইটের আগে আমাদেরকে প্রপারলি রেস্টেড থাকতে হয়। আমাদের এক এক ফ্লাইট এক এক সময়ে, কিছু ফ্লাইট দিনে কিছু ফ্লাইট রাতে, সে অনুযায়ী আমাকে প্রপারলি রেস্টেড থাকতে হয়। তারপরে আমাদের পিক আপের পরে আমাদের একটি ব্রিফিং হয় এয়ারপোর্টে যাওয়ার আগেই, আমাদের ক্রুদের ইমার্জেন্সি এবং সেফটি সম্পর্কে যেটি আপনাকে বলছিলাম, সেটা একটি প্রপার ব্রিফিং হয়। সেই ব্রিফিং আমাদেরকে অ্যাটেন্ড করতে হয়। তারপরে সেফটি এবং সার্ভিস সম্পর্কে আমাদের আপডেট থাকতে হয়। এয়ারক্রাফটে ওঠার পরে আমাদের ককপিট থেকে আরেকটা ব্রিফিং হয়, সেই ব্রিফিং অ্যাটেন্ড করতে হয়। তারপরে তো ফ্লাইটে কোন ধরনের মেডিকেল চেকআপ কি করা হয়? মেডিকেল চেকআপ আমাদের ক্রুদের না, যদি কোনো প্যাসেঞ্জার অসুস্থ থাকে সেই ক্ষেত্রে বিমানে মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। আমাদের মেডিকেল চেকআপ বেসিক্যালি 4 মাস পর পর আমাদের একটি হেলথ চেকআপ আছে, সেটি আমাদের করা বাধ্যতামূলক। এটা কি দেশ থেকেই করা হয় নাকি দেশের বাইরে থেকে? না, আমাদের দেশে, আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মেডিকেল সেন্টার আছে, বিমান মেডিকেল সেন্টার, সেখান থেকে। যাত্রীদের সাথে সবথেকে কঠিন পরিস্থিতি কখনো মোকাবেলা করতে হয়েছে? অনেক সময় তো মোকাবেলা করতে হয় যাত্রীদের সাথে। একটি পাবলিক সার্ভিস প্রোভাইড করতে গেলে সব সময় মনে হয় কঠিন পরিস্থিতি একটু বেশি থাকে। আমাদের দেশের যাত্রীদের একটি কমন সমস্যা হচ্ছে, যারা এয়ারলাইন্সে আছেন বুঝতে পারবেন, সিট বেল্ট বাঁধতে চায় না। তাদেরকে আমরা অনেকবার বলি সিট বেল্টটা বাঁধুন বা এখনই বাঁধতে হবে, না, উত্তর দেয় না আপা আমার কিছু হবে না। তো এই ধরনের ছোটোখাটো সমস্যা থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল ইমার্জেন্সিও, অনেক যাত্রী অনেক অসুস্থ থাকেন, আমাদেরকে বলেন না। অনেক প্রেগনেন্ট ওয়েমেন ওঠেন, হয়তো আমাদেরকে বলেন না। সেক্ষেত্রে আমাদের অনবোর্ডে অনেক ধরনের ঝুঁকি থাকে। অনেক সময় ফ্লাইট ডাইভারশনের ঝামেলায় আমরা পড়ে যাই। অনেক যাত্রী আকাশপথে হয়তো বা মারাও যান। এই ধরনের তো ইমার্জেন্সি এবং ঝুঁকি থাকেই। দীর্ঘ সময় আকাশে থাকলে মানসিক চাপ সামলান কিভাবে? মানসিক চাপ সামলাই, কিছুটা সময় পরিবারের সাথে কথা বলি, প্রিয় মানুষের সাথে কথা বলি, বন্ধু বান্ধবের সাথে কথা বলি। অনেকে মেডিটেশন করেন এবং আসলে আমরা ফ্লাইট করতে করতে আমাদের শারীরিক এবং মানসিক পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেই বিষয়ে আমরা যথেষ্ট সক্ষমতা অর্জন করে ফেলেছি। টার্বুলেন্স বা জরুরি অবস্থায় একজন কেবিন ক্রুর ভূমিকা কি তখন? টার্বুলেন্স, যে কোনো টার্বুলেন্সে আসলে ক্যাবিন ক্রুদের ভূমিকাই মুখ্য। আমি আমার জীবনের একটি গল্প বলি। কোনো একটি ফ্লাইটে, খুব বেশ লং একটি ফ্লাইট, সেই ফ্লাইটে প্রায় 6 ঘন্টার বেশি ফ্লাইং টাইম ছিল। তো সেই ডেস্টিনেশনে ল্যান্ডিংয়ের প্রায় 1 ঘন্টা আগে আমরা ওয়েদারের ভিতরে ঢুকে পড়ি এবং এতটাই সিভিয়ার টার্বুলেন্স ছিল যে আমরা সিট বেল্ট বেঁধে জাম্প সিটে মানে বসে থাকতে থাকতে আমাদেরকে যে পজিশনে হোল্ড করতে হয়, আমার হাতের নখগুলো ভেঙে গেল, উল্টিয়ে ভেঙে গেল। মানে এত জোরে সিভিয়ার টার্বুলেন্স ছিল, প্যাসেঞ্জাররা ভমিটিং স্টার্ট করলো। অনেক প্যাসেঞ্জার আমি এমনও দেখেছি যে কোরআন শরীফ নিয়ে কোরআন শরীফ পড়ছেন, জোরে জোরে
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন, আমরাও দোয়া দরুদ পড়ছি, এবং একটা সময় তো থামে, সেই সময় থামছিলও না। তো আমরা এরপরও যেহেতু আমরা ট্রেন্ড আপ, আকাশে মেঘ ছিল। হ্যাঁ, ওয়েদার খারাপ ছিল, আবহাওয়া খারাপ ছিল, হয়তো বাইরে থান্ডার স্টর্ম অথবা অন্য কোনো টার্বুলেন্সে আমাদের পড়ে যেতে হয়েছে। এটা আমাদের আসলে নৈমিত্তিক একটি ব্যাপার, এটা যে কোনো সময় আমাদের ঘটতেই পারে। তো সেক্ষেত্রে দেখা গেল যে যাত্রীদের যখন এই অবস্থা, ওই সময়গুলো হয় কি, আপনার প্রত্যেকটা সেকেন্ডকে মনে হয় অনেক সময় কাটছে না, কখন থামবে কখন থামবে। আমরা বারবার শাউট করছি, আমরা বারবার কমান্ড দিচ্ছি, আপনারা সবাই সিট বেল্ট বেঁধে বসুন। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, যে যিনি অ্যানাউন্সমেন্ট করছেন এতই টার্বুলেন্স যে সে অ্যানাউন্সমেন্টও করতে পারছে না। তো এক সময়, সেই সময় আমার সহকর্মী আমাকে বলছিলেন যে রাহা, আপনি কি ভয় পাচ্ছেন? তো আমি তাকে বলছি, জি স্যার, ভয় পাচ্ছি। তো কিসের ভয়? মৃত্যুর? তখন আমি বললাম যে না, মৃত্যুর না, মনে হচ্ছে যে আমার সন্তানদের কি হবে। না, আমরা ধরেই নিয়েছিলাম, একটা সময় আমি ধরে নিয়েছিলাম যে আমি মনে হয় এখান থেকে আর বেরোতে পারবো না। তো এই ধরনের প্রতিকূল পরিস্থিতি তো আমাদের সব সময় মোকাবেলা করতে হয়, এবং আমাদের এমন কোনো ক্রু নেই যে এরকম পরিস্থিতির ভিতর দিয়ে যাননি। অনেক ক্রু ফ্লাইট করতে যে বিভিন্নভাবে আহতও হয়েছেন, এবং তারা দীর্ঘ সময় অসুস্থও ছিলেন। আবার এই ফ্লাইটের কারণে অনেক ক্রুকে দেখা গেছে যে একটা সময়, একটা নির্দিষ্ট সময় পর তারা এই কর্মজীবন থেকে বিরতি নিয়ে নিয়েছেন। আপনি যে গল্পটা বলছিলেন, কতক্ষণ পরে স্বাভাবিক হলো বিষয়টি? প্রায় 10 মিনিট পর। 10 মিনিট ওই অনেক 10 বেশি মিনিটই সময়, অনেক বেশি সময়। ভয়ঙ্কর 10 সময়। মিনিটস, সেই সময় আপনার আমাদের টার্বুলেন্সে 1-1.5 মিনিটও অনেক সময়, 10 মিনিট অনেক বেশি সময়। যেখানে যাত্রীদের মোটিভেশন এবং দিতে হচ্ছে, সেখানে সবচেয়ে মজার নিজেদের কথা হচ্ছে, মোটিভেশন কে আমরা দিবে? ল্যান্ডিং এর পরে সবাইকে জড়িয়ে ধরেছি। আমরা তো একটি ক্রু, আমরা যখন দেশের বাইরে যাই তখন আমাদের একটি ক্রু সেট হচ্ছে আমাদের একটি পরিবার। আমরা তখন আমাদের আসলে সেই সময় আমি যখন প্লেনে উঠলাম, আমার এরকম হতে পারে, আমাদের এভিয়েশনে একটি কথা আছে যে আমি যখন বাসা থেকে বিদায় নিয়ে যাই, দ্যাট ক্যান বি আ ফাইনাল গুড বাই। হ্যাঁ, আমরা সেভাবেই বিদায় নিয়ে যাই যে এটাই হয়তো আমার শেষ বাসা থেকে শেষ যাওয়া হতে পারে, এই টেক অফ হয়তো আমার জীবনে শেষ টেক অফ হতে পারে। সো আমরা যখন ল্যান্ড করলাম, আমরা সব ক্রু, আমাদের যিনি চিফ ছিলেন তিনি তো কেঁদেই ফেললেন। আমরা সব ক্রু মানে নতুন একটি জীবন ফিরে পেয়েছি, সেটি মানে এরকম একটি অনুভূতি। সবাই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানালাম। আচ্ছা, আন্তর্জাতিক ফ্লাইট তো নিয়মিতই যাচ্ছেন, আন্তর্জাতিক রুটে কাজ করার সময় বিদেশিদের কাছ থেকে বাংলাদেশ সম্পর্কে কী ধরনের প্রতিক্রিয়া পান? খুবই ভালো প্রতিক্রিয়া পাই। আমি যতগুলো দেশ ঘুরেছি, বিদেশিদের কাছে যে কোনো দেশেই বাংলাদেশ সম্পর্কে আমি অন্তত ভালো প্রতিক্রিয়া পেয়েছি। আমাদের এয়ারক্রাফটটি এত সুন্দরভাবে ডিজাইন করা, যখন অন্য কোনো দেশে যখন ক্লিনাররা ওঠে, ইভেন তারাও বলে যে তোমাদের এয়ারলাইন্স আসলে এত সুন্দর ডিজাইন। তারপরে যখন আমরা আমাদের ইউনিফর্ম পরে বিভিন্ন দেশে যাই, তারা খুব সারপ্রাইজড হয় যে ওয়াও, মানে ইজ ইট ইয়োর ইউনিফর্ম? তখন আমরা বলি যে হ্যাঁ, এটি আমাদের দেশীয় সংস্কৃতির। এবং তারা জিজ্ঞেস করে যে অন্যান্য এয়ারলাইন্সের তো ইউজুয়ালি প্যান্ট অথবা কোট শার্ট এই ধরনের ইউনিফর্ম হয়, আমাদের যেহেতু শাড়ি পরতে হয়, তারা খুব সারপ্রাইজড হয় যে তোমরা এটা কিভাবে পরো, তোমরা এটা কিভাবে মেনটেন করো। এবং সব কিছু মিলিয়েই আমরা আসলে ভালো, আমাদের কাছে অন্য দেশে আমাদের দেশ সম্পর্কে প্রতিক্রিয়া খুবই পজিটিভ। অনেক দেশে গিয়েছেন, এর মধ্যে কোন দেশ বা শহরে গেলে বেশি ভালো লাগে? এটি হচ্ছে আমাদের ক্রুদের কাছে সবচেয়ে কঠিন প্রশ্ন আমার মনে হয়, কারণ এক একটি দেশ আসলে এক এক রকম। এখন কোনটি রেখে কোনটি ভালো বলবো, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে আমার লন্ডন ফ্লাইটটি খুব ভালো লাগে। লন্ডন অথবা ম্যানচেস্টার, আমার ওখানে স্টে ফ্লাইট। আমি তাদের ওয়েদার এনজয় করি, তাদের ফুড এনজয় করি। তাছাড়াও অনেকের কাছে হয়তো এখন কানাডা ফ্লাইট চালু হয়েছে, কানাডা পছন্দ। তবে আমার কাছে লন্ডন, আমেরিকা এর চেয়েও আমার কাছে কেন জানি একটু মিডল ইস্ট ফ্লাইটগুলো বেশি ভালো লাগে। তাদের একটি অন্যরকম ভাইবস আছে,
যেমন আমি লাস্ট ফ্লাইট দোহা থেকে আসলাম, কাতার থেকে। ওখানে একটি সুক ওয়াকিফ নামে একটি জায়গা আছে, ইরানি মার্কেট। ওই জায়গাগুলোতে সন্ধ্যার পরে ওরা অন্যরকম একটি আবহ তৈরি করে। তাদের বিভিন্ন রকমের সুঘ্রাণ, তারা সেখান থেকে সুঘ্রাণ আসে, অ্যারাবিয়ান একটি ভাইবস তৈরি হয়। সেখানে বিভিন্ন পর্যটকরা আসেন, ওখানে বিভিন্ন অ্যারাবিয়ান ফুড, অ্যারাবিয়ান বিভিন্ন কালচারাল শো সেখানে অনুষ্ঠিত হয়। তাদের সেই পরিবেশটি মানে আসলে উপভোগ করার মতো। আমার কাছে মিডল ইস্ট বা সৌদি ফ্লাইটগুলোও আমার কাছে খুব ভালো লাগে। এছাড়াও ইস্তাম্বুল ফ্লাইটটিও ভালো লাগে, যেহেতু ইস্তাম্বুল খুবই সুন্দর একটি দেশ এবং সেখানে আমাদের থাকার সুযোগ বেশি হয়েছে। এই অনেক দেশে ঘোরেন, ভাল লাগে দেখতে, কখনো কি মনে হয়েছে যে একেবারে স্থায়ী হয়ে যায় এই দেশে বা এই না, শহরে? আমার ব্যক্তিগতভাবে কখনো মনেই হয়নি। স্থায়ী হওয়ার সুযোগ জীবনে অনেক ছিল, এখনো আছে, কিন্তু আসলে আমি ছোট থেকেই একটু দেশপ্রেমী। আমার ভিতরে দেশপ্রেমটা আসলে বিদ্যমান। শুধু তাই নয়, আমার নয়, আমাদের অনেক ক্রুদেরই মানে দেশের প্রতি কেন জানি আমাদের ভালোবাসা অনেক বেশি। আমরা দিন শেষে যত দেশই ঘুরি না কেন, বাংলাদেশে আসার পর মানে যেই অনুভূতিটা হয়, এই অনুভূতি আসলে আমি ত্যাগ করতে চাই না। আমি কখনোই নিজেকে অন্য দেশে সেটেলড করার চিন্তা আমার মাথায় কেন যেন আসে না। তাদের জীবনযাপনের, হয়তো আপনি একটি দেশে গেলে উন্নত জীবনযাপনের ব্যবস্থা পাবেন, কিন্তু তাদের জীবনযাত্রার যেই পরিস্থিতি সেটা আমার পছন্দ না। আমি পুরান ঢাকায় জন্মানো এবং বড় হওয়া একটি মেয়ে। আমার দেশে আমি বের হই, আমার যেখানে খেতে যেতে ইচ্ছা হচ্ছে যেতে পারছি, সবার সাথে কথা বলতে পারছি, আমার যে আন্তরিকতা, আমার খারাপ লাগলে আমি আমার পাশের বাসার একটা নেইবারের সাথেও আমি কথা বলতে পারছি। বিদেশে আসলে এই ব্যবস্থাগুলো নেই। সেখানকার জীবনযাত্রা এত বেশি যান্ত্রিক, এই যান্ত্রিকতার ভিতর নিজেকে আসলে কখনো যুক্ত করতে চাইনি। আপনার দীর্ঘ এক যুগের ক্যারিয়ার, এই সময়ে যাত্রীদের সাথে নিশ্চয়ই অনেক ঘটনা ঘটে, কিছু স্মরণীয় ঘটনা শুনতে চাই। স্মরণীয় ঘটনা, হ্যাঁ, অনেক স্মরণীয় ঘটনা। এক যাত্রী তো আমাকে তার মেয়ে বানিয়ে ফেললেন এবং সে মানে রীতিমতো আপনার এই বিদেশে থেকে যাওয়ার মতো প্রস্তাবও দিলেন যে তুমি চলে আসো, তুমি আমাদের সাথে থাকো। এবং সবচেয়ে মজার কথা হচ্ছেন উনি আমাদের দেশি নন, বিদেশি এক ফ্যামিলি, এক দম্পতি। বললো যে আমাদের কোনো সন্তান নেই, বাচ্চা কাচ্চা নেই, তুমি চলে আসো, তুমি আমাদের এখানেই থাকো। আর মজার আর ঘটনা বলতে গেলে হচ্ছে যাত্রীরা অনেক সময় অনেক কিছু করেন। যেমন অনেক যাত্রী উঠে বলেন, আমার ভালো লাগছে না আম্মা, প্লেনের জানালাটা খুলে দাও, এই জানালা খোলা যায় না, জানালাটা খুলে দাও। এরকম অনেক ধরনের মজার স্মৃতি তো হয়। বাচ্চারা, বিশেষ করে যখন ছোট ছোট বাচ্চারা আসে আমাদের, আমরা যেখানে আমাদের ওয়ার্কিং এরিয়া গ্যালিতে আসে, ওরা খুব অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে থাকে। অনেক বাচ্চারা তো আজকাল ক্রুদের ড্রেসও বানিয়ে ফেলে, ছেলেদের হয়তো ককপিটের অথবা ক্যাবিন ক্রুদের ড্রেস পরে আসে, আমাদের সাথে ছবি তোলে। এই তো আরও অনেক 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 মজার ঘটনা প্রায় প্রতি ফ্লাইটেই আসলে কোনো না কোনো ঘটনা ঘটেই থাকে। মানে এখন আমরা এনজয় করি যে কোনো, আপনি যখন একটা লোকাল বাসে, আমি এই কথাটা এইভাবে বললে মানে সাধারণ যারা মানুষ তাদের ভাবতে সুবিধা হবে, আপনি যখন একটা লোকাল বাসে উঠবেন, আপনি দেখবেন বিভিন্ন যাত্রী বিভিন্ন কিছু করছে। হ্যাঁ, কেউ কথা বলছে, কেউ মোবাইলে জোরে জোরে চিৎকার করছে, কেউ মোবাইলে গান দেখছে। আমাদের প্লেনেও কিন্তু ঠিক ওই রকমই হয়, কারণ আমাদের বেশিরভাগ যাত্রী তো বাংলাদেশি প্রবাসী। তারাও ফোনে জোরে হয়তো কোনো টিকটক দেখছে, কোনো মুভি দেখছে, অথবা পাশের যাত্রীর সাথে জোরে জোরে কথা বলছে, ক্যাবিনে হাঁটাহাঁটি করছে। মানে দেখার মতো, এগুলো আসলে এনজয় করি। মানুষের আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একবার একটি ছবি ভাইরাল হয়েছিল যে উনি ফ্লোরে শুয়ে চেয়ারে পা দিয়ে রেখে আছে। হ্যাঁ, একদমই সত্য। এছাড়াও আরো অনেক রকম তারা নাচেও, আমার কাছে এরকম ভিডিও পান আছে যে, খায়? হ্যাঁ, পান তো আমাদের সিলেটি প্যাসেঞ্জার তো অনেক আছেন, তারা বেশ পান খায়। মানে সিলেটি পানের পিক কি বিমানে ফেলেন দেয়? হ্যাঁ, ফেলে। দুঃখজনকভাবে আমাদের জাতীয় সম্পদ রক্ষার ব্যাপারে আমরা বাংলাদেশি নাগরিকরা আমার মনে হয় সঠিকভাবে সচেতন এবং শিক্ষিত কোনোটাই নই, এই কাজগুলোও করে। ওয়াশরুম ব্যবহারে তো সচেতন না। না, ওয়াশরুম ব্যবহারে সচেতন না বলবো না, এখন অনেকটা আপডেটেড। আমাদের এয়ারক্রাফটে আপনার এক ধরনের
ভিডিও সম্প্রচারিত হয়, সেখানে ওয়াশরুম ব্যবহারের নিয়মাবলী থাকে। সেটি আমাদের বেশ কয়েকবার দেখানো হয় প্লেন টেক অফের পরে। তারপরেও কিছুটা অসচেতনতা থেকেই যায়। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে বিমানে যে খাবার দেয়া হয়, হ্যাঁ। এই খাবারগুলো রান্না হয় কোথায়? আমাদের বিএফসিসিতে, আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনেক বড় ক্যাটারিং সার্ভিস আছেন। এখানে শুধু বিমানেরই নয়, অন্যান্য এয়ারলাইন্সেরও ক্যাটারিং প্রোভাইড করা হয়, এবং এটি কিন্তু অনেক বড় একটি প্রতিষ্ঠান। আচ্ছা, সেখান থেকে খাবারগুলো আগেই নিয়ে নেওয়া হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আবার যে দেশ থেকে ফিরবো ওইখানেও তো একই ব্যবস্থা? হ্যাঁ, এটা ডিপেন্ড করে। কিছু কিছু ফ্লাইটে আমাদের বিএফসিসি থেকেই খাবার ফ্রোজেন অবস্থায় আসে, নিয়ে যাওয়া হয় সময়ের উপরে, ফ্লাইটের ডিউরেশন কতটুকু সেটার ব্যাপারে। এবং কিছু কিছু ফ্লাইটে বাইরে থেকে, বাহিরের অন্যান্য এয়ারলাইন্সের ক্যাটারিং সার্ভিস। আপনারা কি যাত্রীদের সেম খাবার খান নাকি আপনাদের জন্য না, আলাদা? আমাদের খাবার আলাদা, আমাদের ক্রু ফুডের মেনু ডিফারেন্ট। ওখানে কেমন টাইপের খাবার থাকে? একই ধরনের। আমার তো মনে হয় আমাদের ক্রু ফুডের চেয়ে প্যাসেঞ্জারের খাবারই আমাদের কাছে বেশি ভালো লাগে। হয়তোবা মানে আমরা আমাদের খাবার খেতে খেতে এতটাই মানে খাবারের প্রতি আসলে খেতে, এই খাবার কনজিউম করতে করতে হয়তোবা এই খাবারের প্রতি আমাদের একটু অনীহা চলে এসেছে। তো দেখা যায় যে প্যাসেঞ্জারের খাবারটাই আমরা অনেক সময় খাচ্ছি, ভালোই লাগে। আরেকটা বিষয় একটু মানে দর্শকদের জানার সুবিধার্থে, কফি দেয়া হয়, জুস দেয়া হয়। তো আমি একবার যাওয়ার সময় আমাকে আপেলের জুস দেয়া হলো, আনারসের জুস, কফি, তিনটা যে কোনো একটা নিতে হবে। তো আমি কফিটা নিয়ে আমার ভালো লাগতেছিল না, মনে হচ্ছিল যে না, যদি জুসটা নিতাম ভালো হতো। পরবর্তীতে আরেকবার নেওয়ার কি সুযোগ থাকে? হ্যাঁ, থাকে। আমরা আসলে আমাদের সার্ভিসগুলো ফ্লাইটের ডিউরেশন অনুযায়ী ডিজাইন করা থাকে। আপনার প্রথমে আপনি যে জুসের কথা বললেন, একটি এয়ারলাইন্সে প্রথমে একটি ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়। এর পরবর্তী পর্যায়ক্রমিকভাবে আপনার মেইন মিলের পরে কোল্ড ড্রিঙ্কের ব্যবস্থা থাকে, এবং এরপরে হট বেভারেজ সার্ভিস থাকে। সেক্ষেত্রে কেউ যদি আবার জুস চায়, এবং সেটা যদি আমাদের অ্যাভেলেবেল থাকে, অবশ্যই, কেন নয়। আমরা বাংলাদেশি যাত্রীদের প্রতি আমরা আসলে খুবই আনুগত্যশীলতাই দেখাই। একজন নারী হিসেবে কেবিন ক্রু পেশায় কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়? নিঃসন্দেহে ক্যাবিন ক্রু প্রফেশনটা একটি চ্যালেঞ্জিং প্রফেশন। আকাশে ওড়ার যে গল্পটি আপনি শুনতে চাচ্ছেন, এই গল্পের পেছনে জীবনটি আসলে আপনি যেটা বললেন, যতটা গ্ল্যামারাস মনে হয় ততটা না। আমার পরিবারকে আমি ঠিকমতো সময় দিতে পারি না, কোনো বিশেষ ফেস্টিভে আমি অংশ নিতে পারি না, হয়তো কোনো ঈদে আমি থাকতে পারি না, আমার 2 বাচ্চা ঈদের সেমাই খাচ্ছে, আমি নেই, হয়তো বা কোনো মেয়ের জন্মদিনে আমি উপস্থিত থাকতে পারছি না, আমার কোনো স্পেশাল অকেশনে আমি থাকতে পারি না। কিছুদিন আগেই আমার মায়ের একটি সার্জারি হলো, আমি দুঃখজনকভাবে ইমার্জেন্সি সার্জারিটা করাতে হয়েছে, আমি দুঃখজনকভাবে আমি ছিলাম না, আমি দেশের বাইরে ছিলাম, আমি 4 দিন পরে আসলাম। তো এগুলো আসলে অনেক চ্যালেঞ্জিং। এই পেশাটা নারীদের জন্য আসলে কতটা নিরাপদ এবং সম্ভাবনাময়? 100% নিরাপদ। আমরা অনেকেই মনে করি এই প্রফেশন মেয়েদের জন্য, যেটি আপনি প্রথমে একটি প্রশ্ন করেছিলেন আমাকে যে আমার পরিবারের সম্মতি ছিল কিনা, এই নিরাপত্তাজনিত কিছু কারণে হয়তো অনেকের পরিবার মনে করেন যে এই জাতীয় প্রফেশনে মেয়েদের যাওয়া উচিত নয়। কিন্তু আমি বলবো যে এখন এভিয়েশন ল অনেক স্ট্রং, এবং প্রত্যেকটা প্রফেশনেই নারীদের জন্য আসলে একটি নারী যদি চায় তার নিজের নিরাপত্তা রক্ষা সে করবেন, এটি যে কোনো প্রফেশনে থেকেই সম্ভব, এবং আমাদের প্রফেশনে এটি আরও কঠিন। আমি বলবো যে শতভাগ নিরাপদ এবং সম্ভাবনাময়ী একটি প্রফেশন। আমি উৎসাহিত করি মেয়েদেরকে এই প্রফেশনে আসার জন্য, তাদের নিজেদের জীবনের মানকে আরও উন্নত করার জন্য, এবং নিজেকে অন্যদের কাছে আইডল হিসেবে প্রেজেন্ট করার জন্য। আপনি পরিবারের কথা বলছিলেন, এই পরিবার নিয়ে আরেকটা প্রশ্ন করতে চাই যে রাতের ফ্লাইট, দূর দেশ, পরিবার এবং এই যে পেশাটা, এই ভারসাম্যটা কিভাবে রক্ষা করেন আপনারা? আসলে আমাদের রাতের ফ্লাইট বলে কিছু নেই, সব ফ্লাইট, এভরি ফ্লাইট ইজ এ ফ্লাইট। আমাদের প্রত্যেকটি ফ্লাইটের আগে যে প্রিপারেশন আমাদের নিতে হয়, যেটি আপনি আরেকটি প্রশ্নে আমাকে করেছিলেন যে একটি আন্তর্জাতিক ফ্লাইটের আগে কী ধরনের প্রস্তুতি নিতে হয়,
আমাদের ফ্লাইটগুলো যখন আমি স্কেজুয়াল পাই তখন আমাকে মানসিকভাবে সেট আপ হতে হয় যে এই ফ্লাইটের জন্য আমাকে কিভাবে কি প্রিপারেশন নিতে হবে। সো এখানে রাতের অথবা দিনের ফ্লাইট বলে আমরা ওভাবে বিভাজন করি না। আমাদের সব ফ্লাইটের প্রস্তুতি মোটামুটি একই থাকে এবং আপনি আপনার প্রশ্নে যেটি ছিল শারীরিক বা মানসিক ব্যাপারটি, এটি আমরা আসলে আমি আগেই বলেছি যে আমরা এখন ক্রুরা সক্ষম, আমরা ওয়েল ট্রেন্ড আপ, এবং কোনো কারণে যদি আমাদের মনে হয় কারো যে আমার শারীরিক অসুস্থতা অথবা মানসিক কোনো সমস্যা আছে, সেটির জন্য আমাদের বিমান মেডিকেল আছে অথবা আমাদের ছুটির ব্যবস্থা আছে। আমরা নিজেদেরকে সম্পূর্ণ সুস্থ করেই আমরা ফ্লাইটে উঠি। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি, যে ফ্লাইটে গেলে নিজের জন্য কোনো ছোট অভ্যাস আছে কি? ডায়েরি লেখা, ছবি তোলা? ডায়েরি লেখা ছোটবেলায় খুব অভ্যাস ছিল। খুব ভালো কথা বলেছেন। মাঝে মাঝে আপনার প্রশ্ন শুনে মনে হলো যে আই উইশ যদি ডায়েরি লিখতে পারতাম। সেটির সুযোগ যেহেতু অনবোর্ডে হয় না, তবে ছবি তুলি। আমরা ক্যাবিন ক্রুরা প্রচুর ছবি তুলি। আমি ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাক্টিভ, রিলস বানাই। এই মেমোরিগুলো আমি রাখি। আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়াকে আসলে আমরা যতটা নেগেটিভভাবে দেখি, অতটা নেগেটিভভাবে দেখারও কিছু নেই। যেমন আমার দাদির পূর্ববর্তী প্রজন্ম সম্পর্কে আমি জানি না। আমার দাদির মা কে ছিলেন আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ আসাতে আমার পরবর্তী জেনারেশন, হয়তো আমার পরবর্তী আরও 10 প্রজন্ম একটা সময় দেখতে পারবে যে আমার জীবন কীরকম ছিল। সো আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি, আমি রিলস করি, আমি অন্য দেশের সংস্কৃতি এই দেশের সবার কাছে তুলে ধরি। অন্য দেশের খাবার, অন্য দেশের পোশাক আশাক, অন্য দেশের আবহাওয়া, এগুলোর সাথে সবাইকে পরিচিত হওয়ার একটি সুযোগ হয়, ভালোই লাগে। আপনি তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাংস্কৃতিক দলের সাথে যুক্ত আছেন, এটার কাজটা কি? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমাদের একটি সাংস্কৃতিক দল আছে। প্রত্যেকটি সংগঠনেই আমার মনে হয় যে একটি সাংস্কৃতিক দল থাকেই। প্রত্যেকটি প্রতিষ্ঠানে আপনারা কি কাজ করে থাকেন এখান থেকে? আমরা সব ধরনের, আমরা উপস্থাপনা থেকে শুরু করে উপস্থাপনা, আবৃত্তি, নাচ, গান। আমাদের এই সাংস্কৃতিক দলটি যথেষ্ট সমৃদ্ধ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আসলে অনেক বড় একটি প্রতিষ্ঠান এবং এখানে অনেক সেক্টর। আমরা শুধু ক্যাবিন ক্রুই না, এই সাংস্কৃতিক দলে প্রত্যেকটি সেক্টর, আপনার ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ট্রাফিক থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, ইভেন ক্লিনিংয়ের, এখানে সাংস্কৃতিক দল মানে আমরা সবাই এক। এখানে কোনো বৈষম্য নেই আমাদের ভিতরে। আমরা সবাই এখানে যার যেই প্রতিভা, যে সাংস্কৃতিক প্রতিভা নিয়ে আমরা আসি এবং আমরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি, যেমন 16ই ডিসেম্বর বা 26শে মার্চ অথবা বিমানের জন্মদিন। এই ধরনের প্রোগ্রামগুলোতে আমরাই আমাদের দলই আমরা অনুষ্ঠানটি পরিচালনা করি। সেক্ষেত্রে আমাদের এত বেশি সাংস্কৃতিক কর্মী যে বরং আমাদের ফ্লোর দিতেই কষ্ট হয়ে যায় যে কাকে রেখে কাকে আমরা বাছাই করব। বাইরে থেকে কাউকে আনার প্রয়োজনই হয় না, আমাদের এত প্রতিভাবান শিল্পী আছেন এখানে। এই প্রতিভার কথায় যেহেতু আসছিল, আবার একটু পেছনে ফিরে আসতে চাই। যারা আসলে কেবিন ক্রু হতে চান, শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আর কি কি তাদের গুণাবলী থাকতে হয়? এই প্রফেশনে আসতে হলে আপনাকে, আমাদের সার্কুলার অনুযায়ী আমাদের এইচএসসি পাস সার্কুলারে আসে, মিনিমাম এইচএসসি অথবা এ লেভেল। কিন্তু আমি যে পরীক্ষা দিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে এই প্রিপারেশন নিতে হলে আসলে আপনি শুধুমাত্র এসএসসি এইচএসসি পাস করে আসলেই হবে না, আপনাকে যথেষ্ট দক্ষ হতে হবে। যেহেতু আমাদের এই সার্কুলারটি একটি ইন্টারন্যাশনাল রুলস ফলো করে, আপনি বিদেশের অন্যান্য এয়ারলাইন্সেও এই এ লেভেল সমমানের শিক্ষাগত যোগ্যতাটি চায়। আর অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বলবো অবশ্যই ভাষাগত দক্ষতা থাকতে হবে, ইংলিশ বলার এবং বুঝতে পারার লিসনিং রাইটিং স্কিল থাকতে হবে, এবং অন্যান্য প্রতিভাকে তো অবশ্যই গুরুত্ব দেওয়া হয়। আমি আপনাকে আগেই বলেছি আমার এই জার্নিটা প্রায় 1 বছরের। আমাদের প্রায় বিভিন্ন স্টেপ বাই স্টেপ বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখানে আসতে হয়। সো
প্রতিভাবান যারা তাদের ভিতরে আসলে এই দক্ষতাগুলো অটোমেটিক্যালি থাকে। যেমন আপনি আজকে উপস্থাপনায় এসেছেন, আমার মনে হয় ছোটবেলা থেকেই হয়তো বা আপনার নির্দিষ্ট কিছু প্রতিভা ছিল, যার কারণে আপনি এখানে এই পথে আসতে আপনার জন্য সহজ হয়েছে। তো আমাদেরও ক্ষেত্রেও তাই হয়। আমাদের অ্যানাউন্সমেন্টের ব্যাপার থাকে, সেক্ষেত্রে সেখানে সুন্দর করে কথা বলা হ্যাঁ আমাদের শেখানো হয়, আমাদের একদম সরল স্বরবর্ণ থেকে শেখানো হয়, একদম অ আ থেকে আমাদের এটা ট্রেনিং করা হয়। পরবর্তীতে কি লেখাপড়ার সুযোগ থাকে বা হ্যাঁ বিমান অবশ্যই থেকে করানো হয়? অবশ্যই পড়াশোনার জন্য সারা জীবন আপনি সুযোগ পাবেন, কেন নয়, এটা আপনার মৌলিক অধিকার। যারা কেবিন ক্রু হিসেবে কাজ করে তারা কি অন্য অন্য কোনো পেশায় কাজ করতে পারে? না, অন্য কোনো পেশায় কাজ করতে পারে না। অভিনয় বা না পারেন, অন্য কোনো অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন না। অবশ্যই এই ধরনের প্রতিভা যাদের আছেন, আমাদের অনেক ক্যাবিন ক্রু অভিনয় শিল্পী আছেন, তারা মিডিয়াতে কাজ করেন, সেক্ষেত্রে আমাদের এয়ারলাইন্সের একটি পারমিশন নিতে হয়। কিন্তু পাবলিকলি আমার যা খুশি তাই আমি আবার সেটি করতে পারবো না, এটির বিধিনিষেধ আছে। যদি কেবিন ক্রু না হতেন কি করতেন? অনেক ছোট বয়সেই চলে এসেছি এই প্রফেশনে, ওভাবে চিন্তা করিনি। এখন মনে করি যদি ক্যাবিন ক্রু না হতাম তাহলে হয়তো ট্যুর গাইড হতাম। তবুও এখন বিদেশে ঘোরাটা একটা নেশা হয়ে গেছে, মনে হতো যে সেক্ষেত্রে হয়তো ঘোরার একটা সুযোগ থাকতো। এই যে মাটির মানুষে আকাশে কাজ করা, এই দুই জগতের টানাপোড়েনটা কেমন? টানাপোড়েন তো আছেই, মাটিতে একরকম আকাশে আরেক রকম। আমাদের ইউনিফর্মকে আমরা বলি একটি ম্যাজিক ড্রেস। আমরা আসলে এটি যখন পরি তখন আমাদের সকল ধরনের টানাপোড়েন, দুঃখ, হতাশা আমরা সব কিছু ভুলে যাই। মানে এটা আসলে এমনও হয়েছে যে আমরা অনেক অসুস্থ, ইউনিফর্ম পরে ওঠার পর যখন কাজের তাগিদ থাকে আমরা ভুলেই যাই যে আমরা অসুস্থ, অথবা বাসায় কোনো একটি সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি, সেগুলো আমরা ভুলে যাই। টানাপোড়েনের ভিতর দিয়েই তো চলতে হয়। সবার জীবনই আসলে টানাপোড়েনের, যে কোনো কর্মক্ষেত্রে প্রত্যেকটি মানুষের সফলতার পিছনে টানাপোড়েন থাকবেই, সেগুলোকে জয় করেই আসলে আমরা এগিয়ে যাই। একজন কেবিন ক্রু কি শুধুই সেবা দেন নাকি আকাশের কূটনীতিকও? দুটোই। সেফটি এবং কমফোর্ট সার্ভিস, সেটা তো আমাদের প্রথম অগ্রাধিকার, সেটি দিতেই হবে। এবং কূটনীতিক অবশ্যই, আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করি। আমার মনে হয় প্রত্যেকটি মানুষই চাকরিজীবী, যে কোনো সংস্থার, আপনিও কূটনীতিক হিসাবেও কাজ করেন, আপনিও আপনার চ্যানেলকে দেশের মানুষের সামনে রিপ্রেজেন্ট করছেন, আপনার চ্যানেল সোশ্যাল মিডিয়াতে আসছে, দেশে বিদেশে দেখছে। ঠিক সেভাবে আমরাও দুদিকে আমরা সেবাও দেই, আমরা কূটনীতিক হিসাবেও কাজ করি। আপনাদের যাত্রীদের সাথে সবসময় হেসে হেসে কথা বলতে হয়। আপনি একটু আগে ট্রেনিংয়ের কথা বলছিলেন, যে আপনার হাসির পেছনে আসলে কতটা ট্রেনিং এবং কতটা হৃদয়ের অনুভূতি কাজ করে? আসলে হাসি যদি ট্রেনিং দিয়ে হাসতে হয় তাহলে তো সেটি অভিনয় হয়ে গেল। তবে কিছুটা ট্রেনিং তো থাকেই, হৃদয়ের অনুভূতিটাই বেশি। কর্মক্ষেত্রে কিছু সময় হয়তো বা আমাদের অনেক প্রতিকূল পরিবেশেও আমাদেরকে হাসতে হয়, সেক্ষেত্রে আমাদের মাইন্ড সেট আপটা ওরকমই থাকে। তবে আমাদের হৃদয়ের অনুভূতিটাই বেশি, আমরা আসলে চাকরিটাকে ভালোবাসি, ধারণ করি। সো আমি বলবো আমার ক্ষেত্রে হৃদয়ের অনুভূতিটাই বেশি। বলিউডের একটা মুভি ক্রু, সেটার থিম ছিল স্বর্ণ চোরাচালান। আসলে বাস্তব জীবনে এরকম অপরাধ প্রবণতা কতটা সত্য? ফিকশন এবং বাস্তবতা আসলে এক নয়। দুঃখজনকভাবে ক্রু মুভিটি আমি যখন দেখি, আমি খুব এক্সাইটেড হয়ে দেখলাম মুভিটি। তো দেখার পরে আমি ব্যক্তিগতভাবে খুব হতাশ হয়েছি এবং আমাদের ক্রুরাও খুব হতাশ হয়েছে, যার কারণে দেখা গেছে যে আমি আমার বাচ্চাদেরকে নিয়েও সেই মুভিটা আর পরবর্তীতে দেখিনি। তবে স্বর্ণ চোরাচালানের যেই কথাটি বললেন, এই ধরনের, এটা আমার পেশাকে আসলে রিপ্রেজেন্ট করে না। সো এই ধরনের কোনো সুযোগ যদি কেউ নিয়েও থাকে, সেটা আমার পেশাকে রিপ্রেজেন্ট করে না। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্নটা করতে চাই যে একটা নির্দিষ্ট সময় পরে যারা এই পেশায় যুক্ত থাকেন তাদের অনেকেই মানসিক বা শারীরিকভাবে কিছুটা ইমব্যালেন্স হয়ে যায় বলে কিছু কিছু গবেষণা এসেছে। তো এ ব্যাপারে আপনার মতামতটা আসলে কি? হ্যাঁ, অবশ্যই এই চাকরি করতে গেলে কিছু শারীরিক এবং মানসিক বিপর্যস্ততা অথবা অবনতি আসেই। আমি আপনাকে শুরুতেই বলেছি যে আমাদের 4 মাস পর পর
আমাদের একটি মেডিকেলের ব্যবস্থা হয়, সেখানে আমাদের শারীরিক এবং মানসিক ফিটনেসের একটি ব্যাপার থাকে। তবে এখন অনেক এয়ারলাইন্স কিন্তু মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাদের বিভিন্ন কার্যক্রম প্রস্তুত করেছে, আমরা যেটা জানতে পারি। এবং এই শারীরিক এবং মানসিক যেই সমস্যাগুলোর কথা বলছেন সেগুলো রিকভার করেই আমরা ফ্লাইট করি। আর আমরা ক্রুরা আসলে এটি ব্যালেন্স করতে সক্ষম। আমাদের ইনটিউশন অনেক ভালো। আমাদের বলা হয় ক্রুদের 4 চোখ, সামনে 2টো পিছনে 2টো, যখন আমরা ইউনিফর্ম পরি। সো আমাদের ইনটিউশন ভালো। আমরা কোনো ফ্লাইটের আগে আমাদের ইনটিউশন অনেক কিছু বলে, এবং মানসিকভাবে যদি আমার কোনো অসুবিধা থেকেই থাকে সেক্ষেত্রে আমার প্রতিষ্ঠান কিন্তু আমাকে নিশ্চয়ই ফ্লাইট করতে দিবে না। আমাদের বিভিন্ন কোর্সেরও ব্যবস্থা আছে, সেই কোর্সগুলো আমরা করে থাকি। ম্যানার এটিকেট, গ্রুমিংয়ের সেগুলো কোর্সের ব্যবস্থাও আছে আমাদের। আচ্ছা, কখনো কি মনে হয়েছে অনেক তো হলো আর ভাল লাগে না, ছেড়ে না, দেই? কখনোই এরকম মনেই করতে চাই না। অনেক ভালো লাগে, এরকম মনে করতে চাই না, বরং এরকম ভাবতে চাই যে কর্মক্ষম থাকা অবস্থায় যেন পৃথিবী থেকে চলে যেতে পারি। কখনো এরকম মনে হয়নি। খন্দকার মেহনাজ রাহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ তমাল আশিক, ধন্যবাদ যত কথা এবং চ্যানেল 24-কে। দর্শক, যত কথা অনুষ্ঠান আজকের মতো এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।